তারা তাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছে। এর মধ্যে নিঃসন্দেহে আমি স্মরণ করব মহাত্মা গান্ধী, এরপরে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা কিন্তু খুবই বিপ্লবী ধরনের মানুষ ছিলেন এবং সশস্ত্র সংগ্রামেরও তাদের একটা শাখা ছিল। তারপর জীবনের এক মুহূর্তে তার উপলব্ধি হলো কারাগারের ভিতরে যে না, এই পথ বোধহয় ঠিক নয়। তিনি গণতান্ত্রিক সংগ্রামের যে নিয়মতান্ত্রিক সংগ্রামটা জারি রাখলেন এবং জেলের ভিতর থেকেই নেতাকর্মীদের নির্দেশ দিলেন, তোমরা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ো এবং গ্রামের মানুষদেরকে উদ্বুদ্ধ করো লেখাপড়া শিখতে এবং স্কুলে যেতে। এইটা একটা বাণী আকারে, তার বাণী আকারে কারাগারের ভিতর থেকে তার কর্মীরা, নেতারা, ANC বলা হয় যেটাকে, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তার নেতাকর্মীরা গোটা দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়ল এবং এটা বিদ্যুৎ তরঙ্গের তৈরি করল। যে ব্যক্তিটি 27 বছর জেলের মধ্যে, সে তার জাতিকে ভাবছে কত এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে। প্রথমে ছিলেন খুবই স্ট্রাগল এবং সংগ্রামশীল, তারপরে সশস্ত্র যুদ্ধের ব্যাপারেও তিনি তারা একটি শাখা করলেন, ওইখান থেকে সরে এসে তারপরে এইভাবে তার দল এবং দলকে জনপ্রিয় করলেন। এসবের দৃষ্টান্ত পৃথিবীর মহত্তম মানুষদের মধ্যে, মহত্তম নেতাদের মধ্যে। তো আমি এই রুম্মন এবং মিথুনের নেতৃত্বে তাদের যে কাজের ধারাটি দেখেছি, এরা অত্যন্ত সহনশীল। আমরাও অনেক সময় বলেছি, রুম্মন তুমি আজকে তো যাওয়ার কথা, এটা আর 2 দিন পিছিয়ে দাও। ওরা কিন্তু কখনোই দেখিনি যে বিরক্ত হয়েছে। আচ্ছা ভাই, কখন যাবে? সকালে যাবেন না বিকেলে যাবেন? এইভাবে আমাদেরকেও যেন তারা একটা পরামর্শ দিয়ে নিয়ে যাচ্ছেন, এই কাজের মধ্যে যুক্ত করেছেন। এবং আপনাদেরকে আমি বলে রাখি, আমরা তো ছাত্র জীবন থেকেই কাজ করে আসছি, মিছিল করছি, মিটিং করছি, বক্তব্য রাখছি, কত কি করছি ছাত্র জীবন থেকে। কিন্তু এই যে মানবধর্মী সেবামূলক এই কাজটি, এই কাজের সাথে সংযুক্ত হতে পেরে নিজেকে এত ভালো লাগে, মনে হচ্ছে যে আমরা বোধহয় সত্যিকার অর্থেই যে কাজটি আগেই হওয়ার কথা ছিল সেটি অনেক দেরি হয়ে গেছে, এখন আমরা সেই কাজটি করছি। এই আমরা বিএনপি পরিবারের সাথে যুক্ত থেকে ধরুন, যেমন গত পরশুদিনই ধরুন, আমরা নদী পার হচ্ছি, একবারে বিস্তীর্ণ ধান ক্ষেত অতিক্রম করছি, একেবারে অজব পাড়াগার ভিতরে ঢুকে সেখানে একটা ছোট স্টেজ করে সেই যারা আহত হয়েছেন ঢাকাতেও, তাদের মধ্যে অনেকে ঢাকাতেও আহত হয়েছে, এখন বাড়িতে আছেন, সেখানে গিয়ে আমরা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে শুভেচ্ছা, তার যে সহযোগিতা, এটা পৌঁছে দিচ্ছে। তো এই যে কাজের যে ডাইমেনশন, এই ডাইমেনশনটা আমাদের প্রচলিত রাজনীতির বাইরে আমাদেরকে অন্য একটি জায়গায় নিয়ে গেছে এবং যার মূল তত্ত্বাবধান এবং যার মূল পৌরোহিত্য এবং অভিভাবকত্ব আমাদেরকে এটা করতে উদ্বুদ্ধ করেছে, তিনি তো আমাদের নেতা স্বয়ং তারেক রহমান সাহেব। রাত্রি 3:30 বাজে হঠাৎ ঘুম ভাঙলো, হোয়াটসঅ্যাপটা চেক করলাম, দেখি যে তিনি একটি অনলাইনের একটা নিউজ পাঠিয়েছেন। ফরিদপুরের নগরকান্দায় বিএনপির নামধারী কোন লোক একজন গরিব লোকের বাড়ি ভেঙেছে। আমি খবর দিলাম মিথুনকে, মিথুন আমার বাসার কাছে থাকে, মিথুন চেয়ারম্যান সাহেব খবর দিয়েছেন এটা খোঁজ নেওয়ার জন্য, চলো আমরা চলে যাই। এই যে একটা স্পিরিট, আরে কখন ঘুম থেকে উঠবো, আচ্ছা ঠিক আছে কালকের দিন আসুক যায়, কিন্তু এত রাত্রে উনি যে দিয়েছেন এটা যে আমাদেরকে কতটা প্রাণিত করেছে, কতটা উদ্বুদ্ধ করেছে। মিথুন বলল যে এখন কি বলে যে আমরা রুম্মনকে কি করে পাবো, যেভাবে হোক ধরো। এই ধরুন 8টা 8:30টার মধ্যে আমাদের প্রিপারেশন হয়ে গেল, আমরা গেলাম এবং এর যে ফলপ্রসূ ফলাফল আপনি চিন্তা করতে পারবেন না। ওনার ইনস্ট্রাকশন ছিল যারা এই কাজটি করেছে তাদেরকে এই গরিব মানুষের ঘর বাড়ি ঠিক করতে হবে। এবং আমরা ওইখানে গিয়ে যে সহযোগিতা নিয়ে গিয়েছিলাম চেয়ারম্যানের পক্ষ থেকে দিয়ে আমরা ফিরে আসছি। 3 দিনের মধ্যে সেই লোকটি আমার বাসায় এসে বলেছে যে আমাকে বহিষ্কার করেন না, আমি তার সব বাড়িঘর ঠিক করে দিয়েছি। বিষয়টা হলো যে এইরকমই, যদি একটা কাজের পিছনে আন্তরিকতার যদি তাগিদ থাকে, সত্য তাগিদ থাকে, এবং আমাদের কাজ যদি ন্যায় ধর্মী হয়, সত্য ধর্মী হয়, আমাদের কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে, সেই কাজ কোনোদিন
ব্যর্থ হতে পারে না। সেই কাজের মধ্যে যদি সংশয় থাকে, ভণ্ডামি থাকে, সেই কাজের মধ্যে যদি দ্বিধা থাকে, সেই কাজ ব্যর্থ হবে। শেখ হাসিনার এই 15 বছরের দুঃশাসনে কত অপপ্রচার করেছে, কত ধরনের ন্যারেটিভ তৈরি করেছে, কত কি করেছে। বিএনপি যদি আসে ক্ষমতায় তাহলে 1 লক্ষ লোক মারা যাবে, 10 লক্ষ লোক মারা যাবে, স্বয়ং ওবায়দুল কাদের বলেছে। তো কি হলো? 1জন লোক মারা গেছে, সেটাও আবার ইন্ডিয়ার মাটিতে, বাংলাদেশে নয়। এনামুল হক স্বামী নাকি কি নাম যেন, না এনামুল হক স্বামী না, ইশাক খান পান্না, রাইট, ছাত্রলীগের নেতা ছিল। তো এই যে আপনার অপপ্রচার করা, অপপ্রচার দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু ক্রমান্বয়ে মানুষ কিন্তু স্পষ্ট হচ্ছিল। মেঘ সরে গেলে আকাশ যেমন নির্মল হয়, ঠিক আমাদের রাজনীতির অঙ্গনও নির্মল হয়ে আসছে। যখন দেখলাম যে প্রাইমারি স্কুলের শিশু, হাই স্কুলের ছাত্র এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে একটি কাফেলা তৈরি করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য হল। কিন্তু আমাদের চেয়ারম্যান তার যে অটল, অব্যয় এবং প্রত্যয়দীপ্ত তার যে আহ্বান, এই আহ্বানের মধ্যে দিয়ে যে পটভূমি রচিত হয়েছিল, তার মধ্যে দিয়ে এই তারুণ্যের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসে তাকে চলে যেতে হলো। এই হাসিনা বলেনি যে মালয়েশিয়াতে তারেক রহমানের মিল আছে, কারখানা আছে, 17 বছর জোর করে মানুষকে গুলি করে, বিএনপির নেতা কর্মীদেরকে কি বল গুম করে, অদৃশ্য করে, এত কিছু করার পরে কই একদিনও তো ওই কোথায় মিলটি, কোথায় কারখানাটি, মালয়েশিয়ার কোন জায়গায় সেটি স্থাপিত, সেটি দেখাতে পারলেন না। বিএনপি যখন ক্ষমতায় তখন তিনি এই কথাগুলি বলেছেন। অথচ দেখুন বিএনপি ক্ষমতায় এই কথা বলার জন্য আপনার শেখ হাসিনাকে কিন্তু গ্রেপ্তার করেনি বিএনপি, বা তার কোনো দলের লোকজনকে গ্রেপ্তারও করেনি, একটা মিথ্যা বানোয়াট অপপ্রচারের জন্য করেছে। তো ক্ষমতা আসার পরে দেখালে না কেন? কি ইন্ডাস্ট্রির নাম কি, সেই কারখানার নাম কি, দেখাতে পারেনি। এইভাবে একটা মিথ্যা বয়ান তৈরি করে ওরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আমরা বলি যেটা সত্য সেটার পক্ষে থাকা দরকার। আমি বক্তব্য আর বাড়াবো না, শুধু একটি কথা আমার কেন জানি বলতে খুব ইচ্ছে করছে। আজকেই দেখলাম আমরা সবাই, বিএনপি সহ সব গণতান্ত্রিক দল যে সরকারটিকে সমর্থন করেছে, সেই সরকার দেশ চালাচ্ছে, ঠিক আছে, আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে থাকবে, কিন্তু সমর্থন এটা করেছে। কিন্তু আজকে গতকালকে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা, এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আমাকে সবসময় আমার মনের করতে কাজ করছে। 4 বছর লাগবে সংস্কার করতে? কেন? সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে পলিটিক্যাল পার্টি তৈরি করেছে, কনস্টিটিউশন, পার্লামেন্ট। এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখছি, সেই 1215 সাল থেকে এখন পর্যন্ত। এটা তো রাজনীতিবিদদের অবদান। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ঠিক আছে, এখানকার যারা সুশীল সমাজ, বিজ্ঞ সমাজ বা অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা একটা পরামর্শ দিক সংস্কারে। কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, যে কথা বলার স্বাধীনতার জন্য আমাদের লড়াই, যে বাচ্চারা আজকে যাদের 20, 22, 25 বছর বয়স, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত হবে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা, এই প্রলম্বিত করা এক ধরনের, আমার মনে হচ্ছে কোথাও জানে একটা কোনো জটিলতা হচ্ছে, যেখানে একটি গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও বোধহয় কোনো সমস্যা হচ্ছে। না হলে এই কথাটি উনি কেন বলছেন, কেন তিনি এত লম্বা সময়ের কথা বলছেন? এটা তো লম্বা সময়ের কথা নয়। সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে। সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোনো কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমরা এই কথা গতকাল বলিনি, গত পরশু দিনই বলিনি। আমরা বলেছি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন দিতে, কিন্তু গতকালকের এই কথাটির পর আমাদেরকে সত্যিকার অর্থেই ভাবিয়ে তুলছে। উদ্দেশ্যটি কি সেটা মানুষ জানতে চাইবে।